প্রিয় লিসেনার, চলুন ঘটনা শুরু করি। তো তাহমিদের পূর্বের বেশ কয়েকটা ঘটনা, বিশেষ করে থার্সডে নাইটের 114তম এপিসোড, আবার হরর নাইটের 45তম এপিসোড, সেখানে কিন্তু তাহমিদের ঘটনার মধ্যে একটা ক্যারেক্টার ছিল আব্দুর রশিদ দাদা। এই আব্দুর রশিদ দাদারই ছোট ছোট 3টি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো তাহমিদ জানালেন যে মাসখানেক আগে এই আব্দুর রশিদ দাদা আর তাহমিদ মিলে মাটি কাটার কাজ করছিলেন। খেতে কিছু নিজেদের জমিতে মাটি কাটা লাগে না, তো তারা এরকম কিছু কাজ করছিলেন। তো এই দাদা কিন্তু খুব ভালো মানুষ, ইসলামিক বিষয়ের আলোচনা উনি খুব পছন্দ করেন, ওয়াজ মাহফিল শুনতে পছন্দ করেন। ওনার বয়স 60 পেরিয়ে গেছে, তবে ওনার শরীরের শক্তি এখনও কিন্তু তাগড়া যুবকদের মতোই রয়েছে। উনি যেভাবে কাজ করেন আর কি মাঠে, আর রমজান মাসে অনেক ভারী ভারী কাজ করেন, সবগুলো রোজা রেখেও। তো যখন মাটি কাটছিলেন তখন বিভিন্ন প্রসঙ্গ ওঠে, এই জিন ভূত প্রসঙ্গ। তখন দাদা বলেন, যারে জীবনে যে কত ঘটছে, কত শত শত, এ বলে শেষ করতে পারবো না রে নাতি। এসব জিনিসে আমি আর ভয় পাই না, ভয় পেলে আরও বেশি আঁকড়ে ধরে। তখন তাহমিদ বললেন যে দাদা তাড়াতাড়ি আরও কয়েকটা ঘটনা বলেন। তখন দাদা কয়েকটা ঘটনা বলেন যে ওনার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। এর আগে আমরা যে ঘটনাগুলো শেয়ার করেছিলাম এই আব্দুর রশিদ দাদার, সেখানে কিন্তু আপনারা জানতে পেরেছেন যে এই আব্দুর রশিদ দাদা 30 বছরের বেশি সময় ধরে মৃত মানুষদের গোসল করিয়ে থাকেন। এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা উনি নেন না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা উনি করে থাকেন। এমন হয়েছে যে উনি কারো বাড়িতে কাজ করতে গিয়েছেন দিনমজুর হিসাবে, দিনের অর্ধেক বেলা কাজও করেছেন। হঠাৎ ওই সময় ডাক পড়েছে কোনো মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য, কবর খোঁড়ার জন্য। উনি সাথে সাথে ওই কাজটা গুছিয়ে চলে যান এবং উনি বলে দেন যে এই যে আধাবেলা উনি কাজ করেছেন বা আংশিক কাজ করেছেন, এর জন্য ওনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তো এইরকম একজন মানুষ উনি কোনো টাকা নেন না, ওই অর্ধেক কাজ করছেন বা এটা সেটা, উনি চলে যান ওই কাজে। তো যাই হোক, ঘটনাটি যখন ঘটে, মানে প্রথম যে ঘটনাটা এখন বলবো, তখন ওনার বয়স 20-22 বছর। এখন থেকে প্রায় 40 বছর আগের ঘটনা, 80-র দশকের শুরু এরকম আর কি। এখন তো দাদার বয়স 60+। তো যাই হোক, সেই সময় অনেক দূরে দূরে গান, যাত্রাপালা এগুলোর আয়োজন হতো। তবে দাদা ছোটবেলা থেকে খাটাখাটুনি করে বড় হয়েছেন, অনেক কষ্টে তার জীবন কেটেছে। খুব গরিব পরিবারে তার জন্ম, একদম ছোটবেলায় তার মা বাবা মারা যান, একবেলা খেয়ে দুবেলা না খেয়ে এভাবে করে কাটিয়েছেন। তো এই রশিদ দাদা ছোটবেলা থেকেই কিন্তু উনি এই গান বাজনা যাত্রাপালা এগুলো খুব একটা পছন্দ করতেন না। আর তাছাড়া এগুলো শুনতে যাওয়া বা এগুলোতে সময় দেওয়ার মতো তার অবস্থা আসলে ছিল না। সারাদিন কত খাটাখাটুনি করতে হয়, সন্ধ্যা হলেই দু চোখ জোরে ঘুম নেমে আসে। তো তখন তো দাদার বয়স কম, 20 বছরের মতো, স্বাভাবিকভাবে তারুণ্যের একটা উদ্দীপনা তো থাকেই। ওনার কাছে খবর আসে মোটামুটি 2 গ্রাম পরে দৈবজ্ঞ হাটি নামের যে বাজার, ওই বাজারে কোথাও গানের অনুষ্ঠান হবে। তো এমন অনুষ্ঠান সাধারণত রাতের বেলাতেই হতো। তো দাদা এমন খবর শুনে শখের বসে ওখানে যাবেন বলে ঠিক করেন। তো যেদিন গান হবে সেই দিন ওখানে রওনা করেছেন, পৌঁছেও গেলেন। ওই সময় কিন্তু দাদা নামাজ কালাম ওরকম পড়তেন না। তো যাই হোক, এশার নামাজ শেষ হয়েছে, এমন সময় তিনি গিয়ে পৌঁছেছেন সেই গানের জায়গায়। রাতটা পুরোপুরি পূর্ণিমাও ছিল না, আবার অন্ধকারও ছিল না। দাদা একাই হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে গিয়েছেন। উনি মূলত শখের বসে গিয়েছেন, গান শোনা কিন্তু তার পছন্দও ছিল না, নেশাও ছিল না, এমনি গেছেন আর কি। কখনো যান না, আসছেন এমনি। আমরা যাই না এরকম, অনেক সময় পছন্দ করি না, তারপর কোনো কোনো জায়গায় যাই এমনি সময় কাটানোর জন্য। তো দাদা কিছু সময় শুনলেন, তার ভালো লাগছিল না। তো দূর কী জন্য আসলাম এতটা পথ হেঁটে হেঁটে, যাই বাড়ি চলে যাই। তো আব্দুর রশিদ দাদা বাড়িতে চলে আসবেন, তখন রাত আনুমানিক 10টার মতো বাজে। তো আজ থেকে 40 বছর আগে এমন অজপাড়াগায় তো রাত 10টা মানে যে কত রাতে, তো বুঝতেই পারছেন, যেখানে সন্ধ্যার পরে মানুষজন ঘুমিয়ে যায়। তো উনি কি করেছেন, বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো রওনা দিয়ে দিতে দিতে একটা জায়গায় উনি চলে আসেন। ওই জায়গার বিশেষ করে ওই রাস্তাটা আমাদের থার্সডে নাইট এপিসোডের 130তম আয়োজনে যেই তাহমিদের ঘটনাটা ছিল, ওখানে ওই রাস্তা সম্পর্কে বলা ছিল আর কি। আপনারা চাইলে সেই ঘটনাটি শুনে আসতে পারেন, ওই এপিসোডের 2য় ঘটনা। তো দাদা চিন্তা করেছেন যে বাড়ি চলে যাই, তারা রওনা দিয়েছেন। ওই সময় কিন্তু ওনার হাতে কোনো ধরনের লাইট বা আলো জাতীয় কিছু ছিল না। তো দাদা হাঁটছেন একা একা গ্রামের মেঠো পথ দিয়ে। রাতের
এই মিটিমিটি চাঁদের আলোয় বুকে সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা করে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চলে আসেন সেই কুখ্যাত গোলবাগান এলাকায় আর কি। তো এটার বর্তমান লোকেশন চাপড়ি গ্রামের মধ্যে পড়েছে, তবে এখন সেগুলোর নাকি কিছু এর অস্তিত্ব নাই। ওখানে যারা প্রবীণ বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো বা জানা যাবে, বিশাল ঘন গোলবাগান নাকি ওখানে ছিল, যার মধ্যে দিনের আলোয় ঠিকঠাক মতো পড়তো না, আর জায়গাটি বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল, অসংখ্য ভয়ের ঘটনা সেখানে ঘটতো। তো দাদা হাঁটছেন সেই গোলবাগানের ভিতর দিয়ে, হঠাৎ আব্দুর রশিদ দাদা দেখেন তার থেকে মাত্র 20 থেকে 25 হাতের মতো সামনে বাগানের ভেতরের রাস্তায় আড়াআড়িভাবে লম্বা করে কিছু একটা জিনিস শোয়ানো আছে। দেখেই বুঝতে পারলেন এটা কাফনে মোড়ানো একটা লাশ, একদম আড়াআড়িভাবে শোয়ানো, পায়ের দিকে মাথার দিকে বেঁধে রাখা, যেমনটা আমরা দেখি কাফনের কাপড় পায়ের দিকে মাথার দিকে বাঁধা থাকে ওই রকম করে। দাদা দেখেই বুঝলেন যে এই তো পড়ে গেছে রে সামনে, এই জিনিস তো ভালো না। তো উনি জানতেন যে এগুলো দুষ্টু জিনের কাজ, আর এগুলোর পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কি এগুলো লাফ দিয়ে উঠে বসে হাত চেপে ধরে, এরপর ঘাড় মটকে দেয়। এগুলো নাকি অত্যন্ত দুষ্টু প্রকৃতির হয়ে থাকে। দাদা তো এগুলো জানতেন। উনি ভাবলেন কি করা যায়, সাথে সাথে দেখতে পেলেন পাশে একটা খেজুর গাছের মতো দেখা যাচ্ছে, বুঝতে পেলেন এটা একটা খেজুর গাছই। খেজুর গাছের ছোট ছিল, উনি তাড়াতাড়ি করে ওই খেজুর গাছে উঠে যান এবং খেজুর গাছের একটা ডাল ভেঙে নেন। আমরা ডগা বলি, ডেগা বলি, এক একটা জায়গায় এক এক নামে ডেকে থাকে আর কি। তো ওখানে যেই বিশেষ করে ওই ডালটার সাথে যে কাঁটাগুলো ছিল, দ্রুত ওই কাঁটাগুলো উনি খুলে ফেলেন। এরপর ওই ডালটার উপরে উনি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে ফু দিলেন। এরপর ওই ডালটা দিয়ে নিজের উরুর উপরে, অর্থাৎ পায়ের রান আমরা যেটা বলি, এটার উপরে ঠাস ঠাস করে কয়েকটা মৃদু আঘাত করেন। যখনই আঘাত করেছেন ওই যে লাশটা, এই লাশটা চি 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 এরকম শব্দ শুরু করেছে, শব্দ করে মুহূর্তের মধ্যে নাকি হাওয়ায় মিলিয়ে যায়। এরপর রাস্তা ফাঁকা। আব্দুর রশিদ দাদা ওই ডালটা হাতে নিয়ে বাকি পথ ঠিকঠাক মতো হেঁটে হেঁটে বাড়িতে চলে আসেন। তো এই ঘটনাটা যখন তাহমিদের কাছে উনি শেয়ার করেন, তাহমিদ জিজ্ঞেস করলেন যে এইরকম করার কারণ কি, যে এটা দিয়ে উনি ওনার উরুর উপরে আঘাত করলেন। তখন দাদা বলেন এটাও নাকি এক প্রকারের রুকিয়া, শরীর বন্ধ করার পদ্ধতি। শুধু নাকি বিসমিল্লাহ বলেও শরীর বন্ধ করা যায়, আল্লাহু আকবার বলেও বন্ধ করা যায়। এই ধরনের প্রতিটা বাক্যই বিভিন্ন সময় রুকিয়া হিসাবে শরীর বন্ধ করার কাজে লাগে, আর শয়তানগুলোও পালিয়ে যায়। অনেক সময় বড় রুকিয়াগুলো করার সময় থাকে না, তখন দ্রুত কিছু কাজ করতে হয়। তো উনি এরকম একটি কাজই করেছিলেন। উনি নামাজ কালাম ওই সময় না পড়লেও টুকিটাকি জিনিস উনি মুরব্বীদের কাছে শিখেছিলেন। তো এই ঘটনার পর ওনার যে জ্বরটার হয়েছে এরকম কিছু না, একদম স্বাভাবিক ছিলেন। পরের দিন উনি ওনার কাজ করেছেন। তো এবার আসি আব্দুর রশিদ দাদার দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি এখন থেকে প্রায় 30 বছর আগের ঘটনা, 1995 সালের দিকে হয়েছে বলে উনি অনুমান করেন। তিনি তখন একবার একজন মালিকের ধান নিয়ে রওনা করেন এক এলাকায় এটাকে চাল বানানোর জন্য। ওখানে চালের মেশিন ছিল, তখন তো এইরকম এত চালের মেশিন ছিল না, অনেক দূরে দূরে ছিল। অনেক দূরে দূরে ধান ভ্যানে করে নিয়ে যেতে হতো, কেউ মাথায় করে নিয়ে যেত। আবার দেখা যেত যে অনেক সিরিয়াল পড়ে গেছে, ওইখানেই একদিন থাকতে হতো, 2 দিন থাকতে হতো, এরকম একটা অবস্থা ছিল। আর ওই এলাকায় তখন চলাচলের মূল বাহন ছিল কিন্তু নৌকা। তা আব্দুর রশিদ দাদা সেই মালিকের ধান নিয়ে রওনা করেন ধান ভাঙানোর উদ্দেশ্যে। যেই পথ দিয়ে যাবেন সেই পথটা কিন্তু তেমন ভালো না। এর মধ্যে সবচেয়ে ভয়ানক যে জায়গাটা, এই জায়গাটা মূলত পড়েছে পানবাড়িয়া নামক গ্রামে। এই গ্রামটি নাকি এখনও অনেক গাছপালায় ভরপুর, তখন তো আরও বেশি ছিল। তো যাই হোক, দাদা রওনা করেন গভীর রাতে। তবে এবারের যাত্রায় সঙ্গে একজন লোক ছিল। এই 2 জন মিলে নৌকা নিয়ে বের হয়ে পড়েছেন। চলতে চলতে নৌকাটা পানবাড়িয়া নামক গ্রামে প্রবেশ করে। দাদা এবং সাথে একজন, 2 জন মিলে নিঝুম রাতে নৌকা চালিয়ে এগিয়ে যাচ্ছেন। রাতটা অন্ধকার ছিল না খুব একটা, মোটামুটি আলো ছিল আর কি চাঁদের। তো চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছেছেন যে জায়গাতে নাকি অসংখ্য মানুষ বিষ খেয়ে মারা গেছে। মানে এদের মরার দরকার হয়েছে, ওই জায়গাতে এসে বিষ খেয়েছে, আবার ওই জায়গাতে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে, এমন একটা জায়গা। তো সেই জায়গার পাশ দিয়ে একটা খাল, যেটা দিয়ে আব্দুর রশিদ দাদা এবং তার একজন সহযোগী যাচ্ছেন নৌকা চালিয়ে। তো ওখানে দেখতে পান যে নৌকা থেকে বেশ কিছুটা সামনে একটা গাছ কাত হয়ে আছে খালের ভেতরে কিছুটা। অনেক সময় আমরা দেখি না যে নারকেল গাছ, বড়ই গাছ বা বিভিন্ন গাছগুলো পুকুর পাড়ে বা খালের পাড়ে এমনভাবে বাঁকা হয়ে বড় হয়েছে যে অনেকটা কিন্তু ওই
পুকুর বা খালের ভিতরে চলে আসছে। তো ওই রকম একটা গাছ। এর আগেও উনি এদিক দিয়ে গিয়েছেন, কিন্তু এইখানে এমন গাছটা উনি দেখেন নাই। যখন কিছুটা পথ এগিয়েছেন তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। সেটা হচ্ছে ওই যে গাছটা, ওই গাছের একটা ডালে একটা লাশ ঝুলছে। লাশটা যে ঝুলে আছে শুধু এরকম না, এই যে পুরনো আমলের যে ঘড়িগুলো আছে না, পেন্ডুলাম, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, এই লাশটা ঠিক এইভাবে ঝুলছে, দড়ি দিয়ে ঝুলছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। আর এটার দড়িটা এতটা লম্বা যে এই যে লাশটা, এই লাশটার পা ওই খালের পানি ছুঁই ছুঁই করছে কিন্তু ছুটছে না। আবার লাশটা এমনভাবে দুলছে যে ওনাদের নৌকা নিয়ে এটা পার হবেন, পার হওয়ার সময় ওই লাশটা কোনো একটা সময় এসে এই নৌকার উপর দিয়ে চলে যাবে অথবা নৌকার সাথে বাড়ি খাবে, এমন একটা অবস্থা। বুঝতে পারলেন এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। তো এরকম দেখছেন যে গাছটা এরকম আছে আর পেন্ডুলামের মতো এই লাশটা দুলছে, একবার এদিক একবার এদিক, এইভাবে চলছে। তো ওনারা তো নৌকা থামিয়ে দেন। ওনারা বুঝতে পারেন যে এই জায়গা পার করা এখন সম্ভব নয়। নৌকা আর আগাচ্ছেন না ওনারা, ওখানে বসে দোয়া দুরুদ পাঠ করতে লাগলেন, কিন্তু কোনো দোয়া দুরুদেই কাজ হচ্ছে না, ওটা ওখান থেকে সরেই না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, সারা রাত এভাবেই পার হয়ে যায়। সারাটা রাত ওনারা এই জিনিস দেখেছেন, সারাটা রাত এই জিনিস দুলছে এইভাবে পেন্ডুলামের মতো, ডানে বায়ে ডানে বায়ে এরকম দুলছেই। এবং দুলতে দুলতে তো একটা সময় থেমে যায়, কিন্তু না, থামার কোনো নামগন্ধ নাই। যেভাবে দোলনা মানুষ দোলায়, একবার এ পাশে একটা ধাক্কা দিলে সামনে চলে যায়, আবার চলে আসে, আবার ধাক্কা দিলে মনে হচ্ছে ওই লাশটা অদৃশ্যভাবে কীরকম ধাক্কাচ্ছে। এইভাবে করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে যায়। ফজরের আজান যখন দিয়েছে তখন ওই লাশটা ভ্যানিশ হয়ে গিয়েছে। ওই সময় কিন্তু বাতাসও ছিল না, বাতাস ছাড়া ওটা দুলছে। অদ্ভুত ব্যাপার, ওই যে গাছটা, এই গাছটাও মনে হলো ভ্যানিশ হয়ে গেল। এরপর ওনার নৌকা নিয়ে স্বাভাবিকভাবে পার হয়েছেন, ঠিকঠাক মতো কাজ করে আবার ফেরত আসছেন। তবে আল্লাহর অশেষ রহমতে ওনাদের বড় ধরনের কোনো ক্ষতি না হলেও দাদা অবাক হয়েছিলেন যে এত দোয়া দুরুদ পড়লেন, কাজ কেন হলো না। পরে বুঝতে পেরেছেন কেন কাজ হয়নি। ওই দিন তারা এশার সালাত আদায় করেন নাই। বুঝতে পারলেন যে এই জন্যই তাদের এই দোয়া দুরুদে কাজ হয় নাই। প্রিয় লিসেনার্স, এ থেকে আমরা বুঝতে পারলাম যে নিয়মিত সালাত আদায় করলে রুকিয়ার পাওয়ারটা আরও বেশি হয়ে যায়। চলুন এবার তৃতীয় ঘটনায় চলে যাই। তো এটাও ওই 1995-96 সালের দিকে ঘটেছে, বা তার কিছুটা আগেও ঘটতে পারে। দাদা ঠিক সময়টা অনুমান করতে পারেন নাই, যতটুকু বলেছেন আর কি তাহমিদ ওভাবেই বুঝে নিয়েছেন। উনি দূরের একজনের বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। তো সেখানে কাজ ছিল দিনে ধান কাটা, রাতে পাহারা দেয়া। তো দাদা যথারীতি কাজ শুরু করেছেন, দিনের বেলা কাজ করছেন, রাতের বেলা থাকার জন্য একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো তৈরি করেছিলেন। দাদা যাদের কাজ করতে গিয়েছিলেন সেই মালিক দাদাকে একটা জায়গা দেখিয়ে দেয় যে তুমি এখানে একটা ঝুপড়ি বানিয়ে থাকো। তো দাদাও সেই মালিকের দেখানোর জায়গায় ঝুপড়ি বানান। মালিক একটা বিষয় গোপন করেছিলেন যে ওইখানে একটা পরিত্যক্ত শ্মশান ছিল, ওইটার পাশেই থাকতে দিয়েছে তাকে। এটা কিন্তু দাদাকে ওই মালিক বলে নাই। তো যাই হোক, রাত আস্তে আস্তে গভীর হয়েছে, চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। দাদা তো শুয়ে আছেন। হঠাৎ করে মনে হলো ওই ঝুপড়িটা ধরে কে যেন ঝাঁকি দিচ্ছে, নানা দিচ্ছে। তো দাদা বলে, এই কে ওখানে? উত্তরে বাইরে থেকে হি 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 করে এক ধরনের হাসির আওয়াজ আসে। তো দাদা তো খুবই সাহসী মানুষ, উনি ঘরের মধ্যে বসে না থেকে বের হয়েছেন এবং বলছেন, দাঁড়া রে, কে রে, দেখতেছি তোদেরকে, ফাজলামি করো না, এই বলে উনি বের হয়েছেন। বের হয়ে উনি দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ওইখান থেকে একটু দূরে কয়েকটা তাল গাছ ছিল, সেই তাল গাছে কালো লিকলিকে কয়েকটা প্রাণী উল্টোভাবে উপরে উঠে যাচ্ছে। মানে গাছে উপরে উঠে যাচ্ছে, মাথা নিচ দিকে, পা উপরের দিকে, মানে উল্টো দিকে তারা উঠছে। আবার কয়েকটা তো মাথাই নাই, এভাবে উল্টোভাবে তারা গাছের মাথায় উঠে যায়। দাদা তো সূরা কালাম যা জানতেন পাঠ করেছেন, পাঠ করে শরীরটা বন্ধ করে আবার ঝুপড়ির মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। এভাবে রাতটা কেটে যায়। এরপরে অবশ্য আর কোনো সমস্যা হয়নি ওই রাত্রে। পরদিন মালিককে জিজ্ঞেস করে, মালিক আমতা আমতা করে বলে যে, বাবা রে, ওইখানে তো একটা শ্মশান ছিল, তোমাকে বলি না, এই ভয়টা ওই পাও কি না এই জন্য। তো দাদা ওখান থেকে অবশ্য ওই দিন কাজ শেষ করে চলে আসেন, রাতে থাকেন নাই, ওই কাজটা উনি আর করেন নাই আর কি। যেরকম অগণিত ঘটনা আব্দুর রশিদ দাদার সাথে ঘটেছে। তাহমিদ বলেছেন যে পর্যায়ক্রমে
আব্দুর রশিদ দাদার কাছ থেকে সংগ্রহ করে করে আমাদেরকে ঘটনা পাঠাবেন। আমার কাছে এই 3টা ঘটনা ছোট হলেও দুর্দান্ত লেগেছে। আপনারাই বলেন যে একটা মানুষ রাস্তা পার হচ্ছে, হঠাৎ করে দেখা গেল লাশ আড়াআড়ি শুয়ে আছে। এরপরে একটা মানুষ নৌকা নিয়ে যাচ্ছে খালের ভিতর দিয়ে, পেন্ডুলামের মতো একটা লাশ গাছের ডালের সাথে ঝুলছে, একবার এপাশ একবার ওপাশ। আবার চিন্তা করুন যে একটা মানুষ রাতের বেলা ঝুপড়ির মধ্যে শুয়ে আছে, হঠাৎ করে কে যেন সেই ঝুপড়ি নাড়াচ্ছে, বের হয়ে দেখা গেল কালো লিকলিকে অবয়ব উল্টোভাবে তাল গাছে উঠে যাচ্ছে। ঘটনাগুলো ছোট হলো, এর ভিতরে কিন্তু দারুণ একটা ব্যাপার রয়েছে। আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন প্রিয় লিসেনার্স। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদকে। এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম শেখ মিকাইল আহমেদ। উনি ঢাকার নামকরা একটি পত্রিকায় চাকরি করছেন। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে। ওনার অনেকগুলো ঘটনা কিন্তু ইতিমধ্যে আমরা প্রচার করেছি। চলুন এবার আমাদের থার্সডে নাইটের 158তম আয়োজনের এই ঘটনাটি শুনে আসি। তো উনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন ওনার অফিসের কলিগ রবিন ভাইয়ের কাছ থেকে। তো এই যে রবিন ভাই, ওনার যেখানে বাড়ি, তো ওনার বাড়ি থেকে 15 ফিট দূরত্বে টিন শেডের একটি বাড়ি আছে। তো ওইখানে জলিল চাচা, অর্থাৎ তার নাম ছিল জলিল, জলিল চাচা নামে ডাকতেন। এই জলিল চাচা নামের একজন আদম ব্যবসায়ী বাসা ভাড়া করে থাকতেন। সকলেই তাকে চিনতেন, এই রবিন ভাইয়েরও চিনতেন। তো জলিল চাচা এই রবিন ভাইকে অনেক স্নেহ করতেন, আর মানুষ হিসেবে উনি ভালো ছিলেন। এলাকার অনেককেই উনি টাকার বিনিময়ে বিদেশে পাঠাতেন। অনেকেই বিদেশে গিয়ে তারা স্বাবলম্বী হয়েছেন আল্লাহর রহমতে। কখনো যে মানুষের সাথে প্রতারণা করেছেন এমন একটা শোনা আসলে ওভাবে যায় না। অনেকেই তাকে বিশ্বাস করে বিদেশে যাওয়ার জন্য নিজের সর্বস্বটা তুলে দিতেন। উনিও সেটার যথাযথভাবেই সম্মান রাখার চেষ্টা করতেন। এলাকার সবার সাথেই তার ভালো পরিচয় ছিল, সবাই জানতেন যে উনি কিসের ব্যবসা করেন। তো অনেকদিন ধরে সুনামের সাথেই উনি ব্যবসা করছিলেন। তো আসলে বিদেশ গমনের ক্ষেত্রে অনেকগুলো ধাপ রয়েছে। দেখা যাচ্ছে জলিল চাচা কারোর সাথে কথা বলেছেন, কোনো একটা পার্টির সাথে কথা বলেছেন, সেই পার্টি কোনো কারণে ফেল করেছে কোনো বিষয়ে ঠিকঠাক মতো সম্পন্ন করতে। তো এমন একটা ব্যাপার হয়ে যায়, সেটা হচ্ছে যে জলিল কাকার কাছে কিছু লোক বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছিল, কিন্তু কোনো কারণে তাদের ফ্লাইটটা মিস হয়ে যায়। কয়েকবার হয়তো বা ফ্লাইটের ডেট চেঞ্জ হয়ে গেছে, যার কারণে তাদের কাছে মনে হয়েছে যে জলিল চাচা টাকাগুলো মেরে দিয়েছেন। তো এই ধারণা থেকেই বেশ কয়েকজন লোক জলিল চাচার বাড়িতে আসেন, বাকবিতণ্ডা হতে থাকে। একটা পর্যায়ে আসলে জলিল চাচা বিষয়টা ম্যানেজও করে ফেলেছিলেন, লোকগুলো একটু শান্ত হয়ে যায়। জলিল চাচা বলেন যে আপনারা আসছেন, রাত হয়ে গেছে, আমার বাড়িতে থাকেন, কোনো সমস্যা নাই। আমি অসংখ্য লোক বিদেশে পাঠাইছি, আমার হাত দিয়ে অসংখ্য লোক বিদেশে গেছে, তারা স্বাবলম্বী হয়েছে, আমি কোনো প্রতারক না। কোনো কারণে সমস্যা তো কোথাও হতেই পারে, আপনারা আজকে থাকেন, আমার মেহমান, দেখি সমস্যাটা কিভাবে সলভ করা যায়। তো এইভাবেই জলিল চাচা অত্যন্ত ভালোভাবে ভদ্রভাবে তাদের সাথে কথা বলেন। তারাও জলিল চাচার বাড়িতে থাকার জন্য রাজি হন। কিন্তু জলিল চাচা কি বুঝতে পেরেছিলেন যে উনি কি ভয়ঙ্কর বিপদ ডেকে এনেছেন? জলিল চাচা বুঝতেও পারেননি যে তার এই সরলতার সুযোগটা তারা এইভাবে নেবে। ওই লোকগুলো রাতের বেলা কি করেছে, জলিল চাচার হাত পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে প্রথমে হত্যা করেছে। তারপর ধারালো অস্ত্র দিয়ে তার পেট কেটে নাড়িভুড়ি বের করে ফেলেছে। তারপর একটা বড় মাদুর অর্থাৎ পাটি দিয়ে লাশটিকে মুড়িয়ে ওই ঘরে ফেলে রেখে চলে গিয়েছিল। আসলে যারা ওখানে এসেছিল তাদের আসলে ঠিকানা, তাদের বাড়ি কোথায়, মানুষজন তো ওইভাবে জানতো না। অনেক মানুষই তার কাছে আসতো বিদেশে যাওয়ার জন্য। তো আসলে যেদিন এরা এসেছিল, পরে তো লোকজন আসলে বুঝতে পারে নাই যে ঘটনাটা কি, কোনো সারা শব্দ নাই। তো জলিল চাচা যেই বাসায় ভাড়া থাকতেন, ওই বাড়ির মালিকের ছেলে, উনি মূলত এই বিষয়টা ফাইন্ড আউট করেন যে কী ব্যাপার, কোনো সারা শব্দ নাই। তো যাই হোক, এরপর যখন অন্য লোক আসে, কারণ জলিল চাচার কাছে তো প্রতিনিয়তই লোকজন আসতো, লোকজন এসে ডাকাডাকি করছে, দেখা গেল যে ঘরের দরজা খোলা। তখন তারা কি মনে করে ভিতরে ঢুকেছে, ঢোকার পর দেখে এই ভয়ঙ্কর ঘটনা। এরপর পুলিশের
কাছে এই খবরটা চলে যায়, পুলিশ আসে, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশ লাশ নিয়ে যায়। এই ঘটনার পর থেকে মূলত ভয়ের ঘটনার সূত্রপাত। এই ঘটনাটি ঘটেছিল 2007 সালে। রবিন ভাই তখন অনেকটাই ছোট, 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, 10-11 বছর তার বয়স। তখন রবিন ভাই তার আম্মু তাদের একটা নিজস্ব বাড়িতে মতিঝিলের কমলাপুরের এক জায়গায় আসলে ওই সময় থাকতেন আর কি। তো রবিন ভাইয়ের আম্মু একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এমনকি তাহাজ্জুদের নামাজও আদায় করতেন। তো রবিন ভাইয়ের বাবা তখন চাকরির সুবাদে রাত্রে ডিউটি করতে হতো, বাড়িতে রাতের বেলা কম থাকা হতো, দিনের বেলা উনি থাকতেন। তবে নাইট ডিউটি কখনো না থাকলে উনি বাড়িতে চলে আসতেন। তো ঘটনার যেই শুরুর বর্ণনাটা এটা তো আমরা দিলাম, আর একটা বর্ণনা দিই, জায়গাটার বর্ণনা। 2007 সালে রবিন ভাইদের তখন 3 তলা বাড়ি কমপ্লিট হয়েছে, অর্থাৎ মতিঝিলের কমলাপুরের কোনো একটা জায়গাটার নাম আমরা একদম পরিষ্কার করে বলছি না। তো 3 তলা বাড়ি কমপ্লিট হয়েছে। এই বাড়ি, এই 3 তলা যেটা, এই 3 তলায় রবিন ভাই, তার আব্বু আম্মু ওনারা থাকতেন, আর নিচের যেই 2 তলা এটা ওনারা ভাড়া দিয়ে রেখেছিলেন। বাড়ির আশেপাশে বেশ কয়েকটা একচালা টিনের ঘর তৈরি হয়েছে সবেমাত্র। তো রবিন ভাইদের বাড়ি থেকে প্রায় 15 ফিট দূরত্বে আর একটা টিনের ঘর, এই টিনের ঘরেই মূলত এই জলিল সাহেব থাকতেন। তো ঘটনাটি এইবার আমরা গভীরভাবে বিশ্লেষণ করি এবং শুনি। তো এই যে রবিন ভাইদের যেই 3 তলা, ওই বাড়ির 3 তলা, এই 3 তলাতে 2টা বেডরুম ছিল। বেডরুমের ডান পাশে কিচেন রুম থেকে একটু সামনে গিয়ে ওয়াশরুম। হঠাৎ করে ওনাদের বাড়িতে কিছু সমস্যা শুরু হয়ে যায়। সন্ধ্যার পর থেকে ওনাদের বাড়িতে কেমন একটা ভার ভার অনুভূতি চলে আসতো, আর মানুষের রক্তের বোটকা গন্ধ ছড়াতে থাকে। কেন যে এমনটা হয় জানা যায় না। তো ওনাদের বাড়িতে গভীর রাত থেকে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হতো, আর ওনাদের বারান্দাতে বিড়ালের কান্না ওনারা শুনতে পেতেন, আবার কখনো কখনো মানুষের কান্নাও শুনতে পেতেন। ওই বাড়িতে কেউ কিন্তু বিড়াল পুষতেন না। যখন বিড়ালের কান্না শুরু হতো তখন এই রবিন ভাইয়ের আম্মু বাইরে যেতেন দেখার জন্য, কিন্তু কোনো বিড়াল কোথাও দেখতে পেতেন না। একদিন রাত্রে এই রবিন ভাই এবং ওনার আম্মু ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ওনাদের ঘুম ভেঙে যায় মার্বেল পড়ার শব্দে। ছোট ছোট মার্বেল বল আছে না, এইগুলো যদি ছাদের উপর বা ফ্লোরের উপর ফেলা যায় তখন কেমন শব্দ হয়, একসাথে যদি অনেকগুলো মার্বেল এভাবে ফেলা হয়, ওই রকম শব্দ। রাত তখন আনুমানিক 2টা বাজবে। তো ওনাদের বাড়ির ছাদের উপর মার্বেল বল পড়ার শব্দ, থক 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 করে এরকম শব্দ হচ্ছে। এখন মার্বেল তো বাচ্চারা খেলে, এদিকে রবিন ভাই চমকে উঠেছেন, গভীর রাত, এখন বাড়ির ছাদে কোন বাচ্চা মার্বেল নিয়ে খেলবে? আর তাছাড়া এরকম ছেলে মেয়েও তো এই বাড়িতে নাই, এত থেকে খেলবে? পরক্ষণে এই রবিন ভাইয়ের মনে হলো যে মানুষের রক্তের বিশ্রী গন্ধটা চারদিকে ছড়িয়ে পড়েছে। দম বন্ধ হয়ে আসার উপক্রম হয় ওনার। তখন উনি তো ওনার আম্মুকে জড়িয়ে ধরেছেন, ভয়ে ভয়ে ডাক দিচ্ছেন। তখন বলেন যে আম্মু, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন আর কোনো শব্দ শুনতে পাচ্ছেন? রবিন ভাই খেয়াল করলেন এ কথা শোনার সাথে সাথে ওনার আম্মু কিছু একটা টের পেলেন, কিন্তু বুঝতে পেরেও রবিন ভাইকে সাহস দেওয়ার জন্য বললেন, কই না তো, আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি ঘুমাও। কিছু দোয়া পরে ফু দিয়ে রবিন ভাইকে ঘুমাতে বললেন। রবিন ভাই বুঝতে পেরেছিলেন যে ওনার আম্মু সাহস দেওয়ার জন্য বিষয়টা স্বীকার করলেন না। তো ওই রাতটা ওভাবে পার হয়ে গেল। পরের দিন দুপুরবেলা ঘরের ভিতরে রবিন ভাই একা একা খেলা করছিলেন, হঠাৎ করে ওনার আব্বুর পুরনো একটা টেপ রেকর্ডার ক্যাসেটটা টেবিলের উপরে ছিল। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে টেবিলের উপর থেকে রবিন ভাইয়ের পায়ের উপরে পড়ে যায়। উনি তো প্রচণ্ড ব্যথা পেয়েছেন, আম্মু আম্মু বলে কান্নাকাটি জুড়ে দিয়েছেন। ওনার আম্মু আসছে, এসে দেখে যে ওনার পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, পুরনো টেপ রেকর্ডারটা পড়ে আছে, ভেঙে গেছে। উনি প্রথমে মনে করেছিলেন যে হয়তো বা রবিন ভাই দুষ্টামি করছেন, যেহেতু খেলাধুলা করছিলেন এই কারণে হয়তো বা ক্যাসেটটা পড়ে গিয়েছে। কিন্তু পরে ওনার কাছ থেকে বিস্তারিত শুনে উনি বুঝতে পারেন, অর্থাৎ রবিন ভাইয়ের আম্মু বুঝতে পারলেন যে না, এখানে অন্য কোনো একটা সমস্যা আছে। এরপর থেকে বাড়িতে আরও কিছু সমস্যা দেখা দিল। বিভিন্ন থাক থাকে, যে থাকের উপরে থাল বাটি বিভিন্ন জিনিস রাখা থাকে না, থালা বাটি, তো এগুলো একা একা নিচে পড়ে যায় কোনো কারণ ছাড়াই। তারপর কিচেন রুম থেকে বিভিন্ন জিনিস পড়তে থাকে। একদিন হলো কি, কিচেন রুম থেকে মসুরির ডালের একটা বোতল পড়ে গেল, ডাল পড়ে একদম ছড়িয়ে গেছে পুরো কিচেন রুম।
এরকম করে বিভিন্ন জিনিস পড়তে থাকে, কিচেন রুমের অবস্থা একদম খারাপ হতে থাকে, অথচ কোনো বিড়াল এসে যে এই কাজটা করেছে এমনটার কোনো নজির ওনারা পান না। এরকম চলতে থাকে বেশ কয়েকটা দিন। কিছুদিন পর থেকে শুরু হলো অন্যরকম ভয়ঙ্কর এক সমস্যা। একদিন গভীর রাত্রে ওনাদের বাড়ির সিঁড়ি দিয়ে কি যেন মনে হচ্ছে শেকল টেনে টেনে নিয়ে যাচ্ছে। শেকল যদি উপর থেকে নিচে টেনে টেনে নামানো হয়, ঝন 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 এক ধরনের আওয়াজ হয় না, ওই রকম শব্দ হচ্ছে। এই শব্দ শুনে ওনারা ভীষণ ভয় পেয়েছিলেন। এক অন্যরকম ভৌতিক পরিবেশ। রবিন ভাই এবং ওনার আম্মুর কাছে সবসময় মনে হতো ওনাদের বাড়িটা একটা ভৌতিক আস্তানায় পরিণত হয়েছে। ছাদ থেকে কখনো কুকুরের কান্নার আওয়াজও পাওয়া যেত। গভীর রাতে ছাদের উপরে কে যেন হাঁটাহাঁটি করে, আর ওই সময় রক্তের বোটকা এক গন্ধ নাকে ভেসে আসে। এভাবে চলতে থাকে 8 থেকে 9 দিন। 9 দিন পর ঘটে ওনার আম্মুর সাথে এক ভয়ঙ্কর ঘটনা। ওই দিন রাতে ওনার আম্মু তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছেন। অজু করার জন্য রুম থেকে যেই না বের হয়েছেন, উনি দেখতে পান ভয়ঙ্কর একটা জিনিস, যা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওনাদের কিচেন রুম থেকে একটু দূরে যে ওয়াশরুম রয়েছে, ওই ওয়াশরুমের সামনে 6 থেকে 7 ফুট উচ্চতার একটা অবয়ব। যখন এটা দেখেছেন তখন ওনার আম্মুর নাকে রক্তের বিশ্রী একটা বোটকা গন্ধ এসে লাগে। আর উনি দেখতে পান, না রে, এই অবয়বটা তো অন্য কারো না, এটা তো জলিল সাহেবের অবয়ব। অবয়ব দুটির চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে জল জল করছে। গায়ে মনে হচ্ছে অনেকগুলো লোম গজিয়েছে, আর পেটটা কাটা, পেটের ভিতরকার নাড়ি ভুঁড়ি বেশ খানিকটা বেরিয়ে আছে। যেভাবে জলিল চাচাকে হত্যা করা হয়েছিল ঠিক ওরকম ভাবেই। তার পরনে কালো রঙের বানানো প্যান্ট, যেটা দর্জির কাছে গিয়ে বানানো হয়। আর জলিল চাচা ওনার দিকে তাকিয়ে আছেন, শব্দ ছাড়াই হাসছে দাঁত বের করে। এদিকে রবিন ভাইয়ের আম্মু তো প্রচন্ড ভয় পেয়েছেন, কি করবে বুঝতে পারছিলেন না। বাকরুদ্ধ হয়ে প্রথম দিকে কিছু সময় তাকিয়েছেন, মানে তাকিয়েছিলেন আর কি। ওনার পুরো শরীরটা জমে গিয়েছিল, প্রথমে তো নড়াচড়াই করতে পারছিলেন না। এমত অবস্থা ওনার আম্মুর হার্টবিট দ্বিগুণ হয়ে যায়। একটা পর্যায়ে ওনার মুখ দিয়ে আর দোয়াও আর বের হচ্ছে না, জ্ঞান হারিয়ে ফেলবে ভাব। পরক্ষণে আল্লাহর অশেষ রহমতে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে দৌড়ে ঘরের মধ্যে এসে দরজাটা লাগিয়ে দিয়েছেন। আর তখন এই রবিন ভাইকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। উনি দোয়া দুরুদ যা জানতেন সব একসঙ্গে পড়তে থাকেন। আয়াতুল কুরসি, দুরুদ শরীফ পড়ে রবিন ভাইকে ফু দিতে থাকেন। তো রবিন ভাই ঘুম থেকে উঠে উনিও যখন এই অবস্থা দেখেছেন, উনি নিজেও যা জানতেন ওসব পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই। তো আসলে কি যে একটা ভয়ঙ্কর অবস্থা, এই অবস্থায় যারা পড়েছে তারা ছাড়া আসলে এই জিনিসটার প্রকৃত উপলব্ধি কারো আসার কথা না। তো ওনারা চিন্তা করেছিলেন যে ওই রাতে ওনাদের জীবনের শেষ রাত। ওদিকে রক্তের ওই পচা বোটকা গন্ধটা কিন্তু তখনও রয়ে গেছে। ওনারা ধারণা করেছিলেন যে সকালে সূর্যের আলো হয়তো ওনারা দেখতে পাবেন না। আল্লাহর অশেষ রহমতে বেশ কিছুক্ষণ পর ফজর আজান দেয়, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় সব কিছু। তো ওই দিন সকালবেলা থেকেই রবিন ভাইয়ের আম্মুর প্রচণ্ড জ্বর আর পেটে ব্যথা শুরু হয়ে যায়। তো ওনার আম্মু অসুস্থ অবস্থায় ওনার আব্বুকে ফোন দিয়ে দ্রুত বাড়িতে আসতে বলেন। তখন ওনার আম্মু বলেন যে এভাবে তো থাকা যায় না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো এরপর ওনার বাবা যখন এসেছেন সব কথা খুলে বলা হলো। ওনার বাবা কিন্তু এই কয়েকদিনের ভিতরে বাসায় আসেন নাই। সব কিছু শোনার পর ওনার আব্বু তো একটু রাগারাগি করতে থাকেন যে কেন এত কিছু হয়ে যাওয়ার পরও এই কয়েকদিনের মধ্যে জানানো হয় নাই। শুরুর থেকে জানালে তো একটা ব্যবস্থা নেওয়া যেত, তাহলে তো আজকের এই লেভেলে এটা পৌঁছাতো না। এরপর রবিন ভাইয়ের বাবা স্থানীয় একজন আলেমকে বাড়িতে নিয়ে আসেন, বাড়িটা বন্ধ করে দেন। তো হুজুর জমজমের পানি পরে দিয়েছিলেন। হুজুর বললেন যে 7 দিন এই পানিগুলো এই বিল্ডিংয়ে স্প্রে করতে হবে, ছড়াতে হবে, এই জমজমের পানির সাথে অন্য পানি মিক্স করে আর কি। এরপর কিছু আমল দিয়ে যান, 1 মাস সেই আমলটা করতে বলেছিলেন। আর হুজুর বলেছেন যে এগুলো আসলে কেন হচ্ছে এটা পরবর্তীতে উনি জানার চেষ্টা করে ওনাদেরকে জানাবেন। তো আল্লাহর রহমতে ওই বাড়ির সমস্যা তো ঠিক হয়ে গেল, কিন্তু সমস্যাটি এলাকায় রয়ে যায়। এলাকার বেশ কয়েকজন গভীর রাত্রে এই জলিল চাচা যেখানে থাকতেন ওই রুম থেকে কান্নার শব্দ শুনতে পেয়েছেন। মূলত এই জলিল সাহেবকে যেদিন হত্যা করা হয় সেদিন এই রবিন ভাইয়ের আম্মু না জেনে
সেই বাড়িওয়ালার সাথে দেখা করার জন্য গিয়েছিলেন, বাড়িওয়ালার খোঁজখবর নিতে। কারণ আসলে ওনারা তো স্থানীয় লোক ওই কমলাপুর এলাকার। তো ওনার আম্মু ওখানে গিয়ে একটু অবাকই হন, গিয়ে দেখতে পেলেন যে বাড়িতে শুনশান নীরবতা, বাড়িটা খা খা করছে। হঠাৎ করে নাকি ওনার আম্মুর শরীরটা একটু ভার হয়ে যায়। আর প্রতিবেশীর খোঁজ খবর নিতে যাওয়াটাই তো স্বাভাবিক, কারণ সবাই তো সবার পরিচিত এখানে। মূলত রবিন ভাইয়ের আম্মু যখন ওখানে গিয়েছিলেন তখন ওই বাড়িতে একটা দুষ্টু পিশাচ জিন আস্তানা গেড়েছিল। যেহেতু ওখানে একটা অপমৃত্যু হয়েছে, রবিন ভাইয়ের আম্মুর পিছু লেগে যায়, তার পিছু নিয়ে এই বাড়িতে চলে আসে। তবে আল্লাহর রহমতে রবিন ভাইয়ের আম্মু প্র্যাকটিসিং মুসলিম হওয়ার কারণে খুব একটা বেশি ক্ষতি করতে পারে নাই। আস্তে আস্তে এই সমস্যা সলভ হয়ে যায়। হুজুর পরামর্শ দিয়েছিলেন যে স্থানীয় মসজিদে এই জলিল সাহেবের জন্য একটি দোয়ার আয়োজন করার জন্য, আর গরিব দুঃখীদেরকে খাইয়ে দেওয়ার জন্য। স্থানীয় লোকজনই যেন এই কাজটা করেন। তো ওনারা এটা করেছিলেন, আল্লাহর রহমতে এই সমস্যা আর হয়নি। জলিল চাচাকে আসলে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছিল, উনি এই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন, রাত্রে থাকার জন্য আশ্রয় দিয়েছিলেন। এত রাত্রে এই লোকজন কোথায় যাবে? এই লোকজনগুলোই জলিল চাচাকে নির্মমভাবে হত্যা করে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ রুহুল আমিন, রয়েছেন সৌদি আরবের রিয়াদের আল হাম্মাম নামক স্থানে। ঘটনাটি ওনার সাথে ঘটেছিল 2021 সালের ডিসেম্বর মাসের 25 তারিখ শনিবার রাতে। উনি সৌদি আরবের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ফুড ডেলিভারির কাজ করছেন। ওনার কাজটা মূলত মোবাইলে অর্ডার নিয়ে বিভিন্ন লোকেশনে সেই খাবারটা পৌঁছে দেয়া। ওনার মোটরসাইকেল রয়েছে, মোটরসাইকেল নিয়ে আসা যাওয়া করেন। তবে দিনের বেলা কাজ করা পসিবল হয় না, উনি রাতের বেলা ডিউটি করেন, কারণ সৌদি আরবে দিনের বেলা প্রচণ্ড রোদ থাকে, প্রচণ্ড গরম, যার কারণে এই রাইডাররা রাতের বেলা কাজ করে থাকে। উনিও প্রতি রাতের মতো সন্ধ্যার পর থেকে কাজে বের হয়েছেন। তো শরীর মন সব কিছুই ফ্রেশ ছিল। তো এমন একটা ঘটনা ওনার সাথে ঘটে যায় যা ওনার চিন্তার জগৎকেই ওলটপালট করে দেয়। সন্ধ্যা 6টার দিকে উনি ডিউটিতে বের হয়েছেন। রাত 2টা পর্যন্ত উনি মোটামুটি 15 থেকে 16টা অর্ডার ডেলিভারি দিয়েছেন। 17 নম্বর অর্ডার ধরেছেন একটি হসপিটালে, যে হসপিটালে উনি অনেকবার গিয়েছেন। তো উনি ভাবলেন যে কাছে তো অর্ডার দিয়ে আসি। রাত তখন বাজে প্রায় 2:45। তো উনি অর্ডারটা নিয়ে হসপিটালের কাছাকাছি গিয়েছেন, তখন অটোমেটিক লোকেশনটা অন্য দিকে ঘুরে যায়। যারে লোকেশন তো এখানে ছিল, এই হসপিটালের এখানে, লোকেশনটা অন্যদিকে ঘুরে গেল কেন? কারণ ওনাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসে এটা শো করে। উনি ভাবলেন যে এদিকে হয়তো বা সময়টা কম লাগবে, এই জন্য মনে হয় লোকেশনটা এদিকে ঘুরে গিয়েছে। অর্থাৎ কম সময়ের মধ্যে পৌঁছে যায় এমন লোকেশনটা শো করছে, বেশি সময় লাগলে তো সমস্যা। তো উনি ওই লোকেশন অনুযায়ী ওই দিকটাতে গিয়েছেন। এখন ওই হসপিটালের অন্য সাইডে উনি গিয়েছেন। তবে যেই সাইডে গিয়েছেন ওখানে উনি কোনো লাইট টাইট তেমন কিছু একটা দেখছেন না। ওখানে যখন গিয়েছেন হঠাৎ করে কেমন জানি ওনার বুকের মধ্যে ধরাস করে ওঠে, অজানা এক ভয় ওনাকে মনে হলো একটু পেয়ে বসেছে। এর আগে উনি অনেকবার এই দিকটাতে এসেছেন, তবে এই সাইডটাতে উনি আসেন নাই। ওনার মনে সন্দেহ জাগে, এখানে কোনো সমস্যা টমস্যা আছে নাকি, দূর চলে যাই। এই চিন্তা করে মোটরসাইকেল উনি স্টার্ট দিতে যাবেন, এমন সময় মনে হলো উপরের ওই বিল্ডিংয়ের 3 তলা থেকে কোন একটা লোক তাকে ডাকছে, এই এদিকে আসো এদিকে আসো। আরবিতে ডাকছেন, আরবিতে কথোপকথন হচ্ছে, আমরা বোঝার জন্য বাংলায় বলছি। ওই লোকটা হাত দিয়ে তাকে ডাকছে এবং হাত দিয়ে ইশারা করছে, এই এদিকে আসো এদিকে আসো, উপরে ওঠো উপরে ওঠো, 3 তলায় ওঠো। তো তখন এই রুহুল আমিন ভাই চিন্তা করেছেন যে অনেক সময় সিকিউরিটি গার্ডরা কিন্তু সিকিউরিটি দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তো হেঁটে বেড়ায়, তাদের তো এক জায়গা বসে থাকার ডিউটি না, সবার না, অধিকাংশ লোকেই তারা হেঁটে 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 বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে সেই জায়গার সিকিউরিটি নিশ্চিত করেন। তো চিন্তা করছেন হয়তো এই বিল্ডিংয়ের 3 তলায় এই সিকিউরিটি গার্ড উঠেছে, এখন নিচে নামতে পারতেছে না, আমাকে ডাকছে। উনিও বাইকটা রেখে খাবারটা নিয়ে উপরে উঠে যাচ্ছেন। তো উনি উপরে উঠছেন, ওনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে, আর আশেপাশে যে আলো আছে সে আলোটা কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু ওইখানে কোনো আলো নাই। যখন উনি উঠছিলেন হঠাৎ করে পাশে একটা সাইনবোর্ড উনি দেখতে পেয়েছিলেন, লাল কালি দিয়ে আরবি অক্ষরে লেখা। তবে উনি তাড়াতাড়ি উঠছিলেন,
ওখানে কি লেখা ওই সময় উনি খেয়াল করতে পারেন নাই। তো 3 তলার যেই জায়গাটাতে ওই লোকটা দাঁড়ানো ছিল, উনি সেই জায়গায় গিয়ে দেখেন ওই লোকটা নাই। তো উনি ফোন দেওয়ার চেষ্টা করেন, তখন দেখেন এক অদ্ভুত ঘটনা, ওনার ওই সময়ের লোকেশনটা আর এক দিকে ঘুরে গেছে, অথচ উনি যেই লোকেশনে আছেন সেই লোকেশনটা শো করছে না, দেখাচ্ছে উনি আর একটা লোকেশনে আছেন। উনি চিন্তা করেন কী ব্যাপার, কম্পাসে কোনো সমস্যা হইলো কি না, মোবাইলের অ্যাপসে কোনো সমস্যা হইলো কি না। তো উনি এসব চিন্তা ভাবনা না করে উনি চিন্তা করেন, দেখলাম তো আমাকে ডাকলো, তো এখানেই আছে। উনি ডাকছেন যে উনি আরবিতে ডাকছেন যে ভাই কোথায় গেলেন আসেন, এরকম ডাকছেন আর কি। তো উনি আশেপাশে হাঁটাহাঁটি করছেন, কিন্তু কোথাও কাউকে দেখছেন না। একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন যে এরকম রসিকতা কেউ করে নাকি। তো এরকম চিন্তা ভাবনা করছেন এবং ভাবলেন যে দূর চলে যাই, ভালো লাগছে না জায়গাটা। উনি আবার চিন্তা করেন দেখি তো আরেকটা সাইডে যাই, হয়তো বা এমনও হতে পারে লোকটা আমাকে খুঁজছে। অনেক সময় বেশ কিছু করিডর থাকে না, একদিকে ঢুকলে আর একদিক দিয়ে বের হওয়া যায়, তো হয়তো বা ওই লোকটা আরেকদিকে ঢুকেছে, আরেকদিকে বের হবে, আমাকেও খুঁজছে। তো ওরকম চিন্তা করে উনি একটা সাইডে ঢুকেছেন। ঢোকার পরে একটা দরজা, কাঠের দরজা, এটা উনি খুলেছেন। যেই না খুলেছেন, ভিতরে গিয়ে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান একটা স্ট্রেচারের উপর একটা লাশ শোয়ানো, আর 5 থেকে 6 জন লোক ওই লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কেউ মাথা খাচ্ছে, কেউ হাত ছিঁড়ে নিচ্ছে। এইটা দেখে উনি যখনই দৌড় দিতে যাবেন, হঠাৎ করে দেখেন যেই দরজাটা দিয়ে উনি মাত্র ঢুকেছেন সেই দরজাটা বন্ধ। উনি তখন কি করবেন, পা দিয়ে লাথি মেরেছেন ওই দরজায়। তো দরজায় লাথি মারার পর পায়ে ব্যথাও পেয়েছেন, তারপর দরজা খোলে না। এদিকে এই যে যারা লাশ খাচ্ছিল এদের মধ্যে থেকে একটা লোক, এই লোকটা উঠে এসেছে ওখান থেকে। আসার পর একটা পা এনে, মানে পায়ের অংশ এনে সামনে দিয়ে বলছে যে হিরে খাবি, নে খা, এটা খা, তোর জন্য এনেছি। তো এইটা দেখার পর উনি ওখানে জ্ঞান হারিয়ে ফেলেন। উনি যখন জ্ঞান ফেরে তখন দেখেন উনি একটি হসপিটালের বেডে শুয়ে আছেন। ওনার পাশে ওনার কফিল, মানে ওনার যিনি মালিক, তারপর ওনার ওই দোকানের ম্যানেজার সবাই দাঁড়িয়ে আছে। তো জ্ঞান ফেরার পর তারা বলছে যে তুমি ওই জায়গায় গেছিলা কেন, ওটা তো পরিত্যক্ত, ওটার একটা সাইনবোর্ড আছে, তুমি দেখো নাই যে ওইখানে তুমি গেছো? তখন রুহুল আমিন ভাই বলছে যে হ্যাঁ, ওখানে একটা সাইনবোর্ড ছিল, লাল কালিতে একটা কিছু লেখা ছিল, কিন্তু আমি তো বুঝতে পারি নাই। তখন ওনার কফিল বললেন যে ওইখানে আরবি ভাষায় লেখা ছিল যে এটা পরিত্যক্ত আর এখানে যাওয়া নিষেধ। আর ওই যে ম্যানেজার বলল যে তোমার খোঁজ খবর না পেয়ে তোমার মোবাইলে লোকেশন ট্র্যাক করা হয়, তখন লোকেশন অনুযায়ী তোমাকে এইখানে পাওয়া যায়। আর এইখানে আসার পর তোমার যে মোটর সাইকেল নিচে ছিল এটা দেখেও আমরা শনাক্ত করি। মূলত ওইখানকার এক সিকিউরিটি গার্ড এখানে মোটর সাইকেল দেখে তার সন্দেহ জাগে। তখন সে আশেপাশে যখন খোঁজ খবর নেওয়া শুরু করে এই মোটর সাইকেলটা কার, সেও তখন দৌড়ে উপরে যায়। উপরে যাওয়ার পর তখন সে তোমার ফোন থেকে ফোন দেয়, আমরাও তোমার ফোনের লোকেশন ট্র্যাক করি, তারপর এখানে চলে আসি, এখান থেকে তোমাকে উদ্ধার করি। তোমার আকামা যেটা ছিল আর কি, আরও যে তথ্যগুলো ছিল সেখান থেকে তোমাকে শনাক্ত করেছে সবাই। আর এরপর তো আমরা চলে আসছি, আল্লাহর রহমতে এখন কোনো সমস্যা নাই। আর ওইখানে আগে এই হসপিটালের একটা মানে একটা মর্গ ছিল, এটা পরিত্যক্ত। এখন মূলত এটা ভেঙে ফেলবে, এখানে নতুন করে কিছু একটা করবে। এখানে কেউ যায় না রাতের বেলা, এখানে অনেক ভয়ঙ্কর জিনিস দেখেছে অনেক মানুষ, এই জন্য এখানে কেউ যায় না। তুমি যেটা দেখেছো এটা ভয়ঙ্কর কিছু একটা ছিল, কারণ এগুলো তো রুহুল আমিন ভাই শেয়ার করেছেন যে ওখানে উনি কী দেখেছেন। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রুহুল আমিন ভাইকে। এই ধরনের ঘটনা সৌদি আরবেও যে ঘটেছে, আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে আমরা শুনেছি, বিভিন্ন জায়গায় শুনেছি। সৌদি আরবের মতো জায়গা, বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের প্রাণকেন্দ্রে যদি এর ধরনের একটা ঘটনা ঘটে, যেটা অবশ্যই নিঃসন্দেহে ভয়ের একটা চূড়ান্ত লেভেল আমাদেরকে পৌঁছে দেয়। এইখানে যারা আছেন তারাও হয়তোবা সেই হসপিটাল সম্পর্কে অবগত আছেন, তবে হসপিটালের নামটা উনি আমাদেরকে জানিয়েছেন, সঙ্গত কারণে হসপিটালের নামটা আমরা বলছি না, কারণ হসপিটালটা তো রানিং, ওইটা বিশাল এরিয়া নিয়ে, ওইটার একটা অংশ, একটা সাইডের একটা অংশ হচ্ছে ওই পরিত্যক্ত স্থানটা। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। তো গাইস, আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ার আপনাদের ভালোবাসা নিয়ে। দেশ উপবাস থেকে যারা আমার অডিয়েন্সগুলি শুনেন, তো আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ঘটনাটি খুবই স্পেশাল একটি এপিসোড, আপনাদের কাছে ছাড়ার জন্য আমি অপেক্ষা করতেছি। আর আজকের ঘটনাটি আমি আপনাদের কাছে স্পেশালভাবে বলতেছি। তো প্রবাসী ভাই যারা আছেন তারা হয়তো বা সুন্দর মতন ঈদ কাটছে। তা আজকে আমাদের বাংলাদেশে ঈদের তৃতীয় দিন। তো আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আর আজকের ঘটনাটি পাঠিয়েছে স্পেশালভাবে মান্নান ভাইয়ের বাড়ি হলে গিয়া কুমিল্লা। তো কুমিল্লা থেকে মান্নান ভাই ঘটনাটি পাঠিয়েছে। তো খুবই সুন্দর একটি ঘটনা, খুব চমৎকার একটি ঘটনা উনি আমার কাছে পাঠিয়েছে। তো ওনার জন্য খুবই সবাই মিলে দোয়া করবেন আর আশা করবেন যাতে ওনার এই ঘটনাটি সবাই শুনতে পারেন এবং কি বুঝতে পারেন যে উনি কিসের জন্য এই ঘটনাটি পাঠিয়েছে। তো আপনাদের কাছে আর কি বলবো যে হয়তো বা একটা অডিয়েন্স বানাতে গেলে আমরা অনেকটা পরিশ্রম করি আপনাদের জন্য অডিয়েন্সগুলো তৈরি করি। তো আজকের এই অডিয়েন্সটা আমি সম্পূর্ণরূপে যাচাই বাছাই করে তারপরে আমি আপনাদের কাছে ওঠানোর চেষ্টা করতেছি, কারণ মান্নান ভাই আসতে পারেন, উনি হাতে লেখা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়েছে পার্সোনালভাবে। তার জন্য ওনার কাছে এই ঘটনাটি আমি পাঠাচ্ছি। আর আপনারা সবাই মান্নান ভাইয়ের জন্য দোয়া করবেন। আরেকটা বিষয় যে কুমিল্লা থেকে মান্নান ভাই পাঠাইছে ঠিক এই ঘটনাটি খুবই সুন্দর হয়েছে আর খুবই ভালো লাগছে আমার কাছে। জানি না আপনাদের কাছে এই ঘটনাটি কীরকম লাগবে। তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেওয়া ভালো যে আমার প্রবাসী ভাই যারা আছে তারা যাতে সুন্দর মতন ঈদ কাটাতে পারে আর ওনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমি ওনাদেরকে দিচ্ছি। আর তার চেয়ে বড় কথা, এই ঘটনাটি মূল কারণ পাঠানোটার কারণই ছিল প্রবাসী ভাইদের জন্য। তবে বাংলাদেশি ভাইয়েরাও দেখতে পারেন, সমস্যা নেই। আর তার চেয়ে বড় কথা, প্রবাসী ভাইয়েরা অনেক পরিশ্রম করে বউ বাচ্চা দেশে রেখে ওনারা দেশের বাহিরে ঈদ করে। ওনাদের মনে কত বড় একটা কষ্ট, এটা শুধু একমাত্র যারা প্রবাস থেকে আছে তারাই বুঝতে পারে। তবে আরেকটা বিষয় যে আজকের এই ঘটনাটি আপনাদের কাছে পাঠানোর শুধু একটাই কারণ ছিল, সেটাও আপনাদের কাছে আমি বলে দিব আস্তে আস্তে। যে ঘটনাটি ঘটেছিল 2003 সালে আর এখন 2026 সাল। তো দীর্ঘদিনের একটি পুরাতন একটি ঘটনা মান্নান ভাইয়ের সাথে ঘটেছে। আর মান্নান ভাইয়ের বয়সও এখন মোটামুটি কমসে কম হলো 85 থেকে 80-র কাছাকাছি হতে পারে, কারণ টাইমটা হয়তো বা আমি ঠিক সঠিকভাবে জানি না। তো মান্নান ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কীরকম হয়েছে সেটা শুধু আপনারা আমাকে বলে যাবেন। আর আশা করব যে মান্নান ভাইয়ের ঘটনা সবাই মিলেমিশে দেখবেন আর ভালোবেসে ওনার ঘটনাটি দেখবেন আর বন্ধুবান্ধব নিয়ে এটা শেয়ার দিয়ে আপনারা দেখার চেষ্টা করবেন। আর এটি ঘটনাটি খুবই অদ্ভুত আর খুবই ভয়ঙ্কর আর খুবই কষ্টকর একটি ঘটনা। ঘটনাটি শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আর ঘটনাটি এত কষ্টকর আর এত বড় একটি ঘটনা, যার সাথে শুধু ঘটছে সেই বলতে পারবে এসব ঘটনা কীরকম হয়। কারণ এসব ঘটনা একবার আমার সাথেও ঘটছিল, আমি আপনাদেরকে হয়তো বা আমি বলছিলাম, শেয়ার করছিলাম। তো আজকের ঘটনাটিও আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, কারণ আপনারা জানেন যে দৈনন্দিন জীবনে যত ধরনের ঘটনা আসে সব আমি সম্পূর্ণরূপে ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করি। তাই আজকের ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করব যে আপনারা সবাই মিলেমিশে দেখবেন আর সবাই কম বেশি আমাকে ভালোবাসার চেষ্টা করবেন। তবে ভালোবাসার মানুষ অনেকেই আছে, ভালো রাখার মতন কোনো লোকজন নেই। তবে আজকের এই ঘটনাটি শুনলে হয়তো বা সবাই বুঝতে পারবেন যে কী কারণে আমি এ কথাটি বলছি আর কী জন্যই বা আমি এই কথাটা আপনাদের কাছে বললাম। কারণ প্রবাসী ভাইয়েরা এত পরিশ্রম করে বাহিরে থেকে, আর প্রবাসী ভাইদের স্ত্রীরা বাংলাদেশে থেকে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, এটা ঠিক না। তো আপনারা সবাই একটু টাকা পয়সা রাখার চেষ্টা করবেন আর যতটুকু কম সময়ে আপনাদের টাকা নষ্ট করতে পারেন ততটুকুই আপনাদের জন্য ভালো। আপনাদের এটা বুঝতে হবে, কারণ আপনাদের স্বামীর অনেক পরিশ্রম করে টাকাটা কামা। প্রবাসের মাটিতে একটা মানুষ থাকা মানে চারটিখানি কথা না, সেখানে অনেক রকম পরিশ্রম করতে হয়। 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হয়, এমনকি 20 ঘন্টা 22 ঘন্টা ডিউটি করতে হয়। আপনাদের হয়তো জানা নেই, কিন্তু আমার জানা আছে, আমি একবার প্রবাস গিয়েছিলাম। তবে আজকের ঘটনাটি আমি আপনাদের কাছে বলতেছি কারণ এই ঘটনাটি 2003-এ ঘটেছিল, খুবই ভয়ঙ্কর আর খুবই
অন্য 10টা ঘটনার চেয়ে এটা একদম আলাদা রকম একটি ঘটনা। আর আপনারা হয়তো বা শুনলে কেউ বিশ্বাস করবে না, কারণ বিশ্বাসে মিলাই বুঝতে তর্কে বহুদূর। কারণ আপনারা বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। তারপর আমি আমার মতন করে এই ঘটনাটি আপনাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করতেছি, কারণ আপনারা বিশ্বাস করলে আমার কাছে খুব ভালো লাগবে আর আমি খুব খুশি হব। কারণ আপনাদের জন্য তো এসব ঘটনাগুলি বলে বলে পাঠাই, এমনকি আপনাদের জন্য আমি এসব ঘটনাগুলি বলতে পারি। খুব ভালো লাগে আপনাদের কাছে ঘটনাগুলি শেয়ার করতে পেরে, আর খুবই ভালো লাগে এসব ঘটনা আমি আপনাদের কাছে দিতে পারি বলে। তো যারা যারা প্রবাস থেকে আমার ঘটনা শুনেন তারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন উত্তরটা, আর যারা বাংলাদেশ থেকে শুনতেছেন তারাও কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। তবে কোনো অংশে কোনো দিক দিয়ে কম না, আমার বাংলাদেশি ভাইয়েরা ওনারাও খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করে বলতে হবে। তবে আমি বাচ্চা ভাই হয়ে ওঠার কারণ শুধু ওনারাই ছিল, ওনারাই আমার পাশে ছিলেন, ওনারাই শুধু ছিলেন। তো আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ আর অনেক কষ্ট করে ওনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। তবে আজকের ঘটনাটি শুনলে আপনাদের একদম হৃৎপিণ্ড চমকে উঠবে, আর যাদের হাত দুর্বল তারা তো অবশ্যই এই ঘটনাটি শুনবেন না, কারণ আজকের ঘটনাটি শুনলে আসলে আপনাদের হৃৎপিণ্ড কেঁপে উঠবে, এটা আমি হলক করে বলতে পারি। তবে এটা একদম সত্য ঘটনা। তো সেদিন ছিল আপনার আমাবস্যা ছিল না, সেদিন ছিল আপনার ঈদের দ্বিতীয় দিন। তো সেদিন আমাবস্যা ছিল না বললে চলে। ঈদের দ্বিতীয় দিন আমাদের সমস্ত বন্ধু বান্ধবী আমরা ঘুরতে যাব বলে প্ল্যান করছি, কারণ ঈদের মাঝে সবাই ঘুরতে যেতে আমরাও নিয়ত করছিলাম যে ঈদের পরের দিন আমরাও ঘুরতে যাব। তো সেই যেই কাজ সে বলা, যেমনি বলা অমনি কাজ, আমরা ঈদের পরের দিন সমস্ত বন্ধু বান্ধব ঘুরতে যাব, কিন্তু লাস্ট পর্যায়ে কেউ যায়নি। তখন আমি একাই শুধু ঘুরতে গিয়েছিলাম। তো আমি যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটা বিশেষ একটা ভালো ছিল না আমি আর জানা সত্ত্বে, কারণ সেটা আমাদের বাড়ির পাশে একটা স্কুল মাঠ ছিল। সেই স্কুল মাঠটা বিশেষভাবে ভালো ছিল না, তার কারণ ছিল স্কুল মাঠটা খুবই একটি ভয়ঙ্কর মাঠ ছিল। আর যেহেতু ঈদের বেড়ানির দেশের বাড়িতে বেড়াতে গেলাম, তাই আমার জানা ছিল না। তৃতীয় দিন থাকার কারণে অনেক ভিড়ভাট্টার ভিতরে আমি ঘুরতে গিয়েছিলাম। তো আমার ছোট ভাইকে বিয়ে করেছিলাম, তো ওনারই শ্বশুর বাড়িতে আমাদের সবার দাওয়াত দিল। তো আমরা সবাই সেখানে দাওয়াত খাওয়ার জন্য আমরা গেলাম। তা আমাদের জানা ছিল না যে আমাদের ছোট ভাইয়ের শাশুড়ির জিনের আশ্রয় ছিল। তো আমাদের অজানা ছিল সেটা, যে ওনার জিনের আশ্রয় ছিল। তো ওনার সাথে সেদিন রাত্রেবেলা ওনাদের ঘরে খেতে গেলাম। পরে দেখতে পেলাম যে উনি যেন কিরকম করতেছে, আর যেন রক্তবমি করতেছিল। তো এইসব দেখে আমি খুব বেশি ভয় পেয়ে যাই, কারণ আমি এমনিতেই ভীতু একজন লোক। তারপরে আবার এইসব জিনিস দেখে আমি ভয় পেয়ে গেলাম। আর ভয় পেয়ে আমি কান্নাকাটি করে দিব যদি অন্যর বাড়ি না হতো। তখন আমি কী করলাম, সেখান থেকে আসার জন্য আমি তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিলাম। তখন আমার ছোটো ভাইকে বললাম যে আমাকে একটু এগিয়ে নিয়ে দিয়ে আসো। তখন ওই কী করলো, আমাকে একটু এগিয়ে দিয়ে আসলো। তো পার্শ্ববর্তী এলাকায় তো তার জন্য বেশিটুকু রাত হয়নি, তাই আমি কী করলাম, তার সাথেই একটু এগিয়ে আসলাম। আসার পরে আমি যখন একটু কাছাকাছি আসলাম, তখন আমাদের কুমিল্লার দিক দিয়ে বাথরুম ছিল না বললেই চলে, এমনকি একটি পুরাতন একটি বট গাছ ছিল, সেটি খুবই একটি ভয়ঙ্কর একটি গাছ ছিল সবাই বলতো। তো সেই বট গাছের নেচ দিয়ে আমি আসার সময় দেখতেছিলাম যে আমার জুতাটা কিসে জানি আটকে গেছে। আর আমাদের আশেপাশে অনেক ধান ক্ষেত, অনেক ধরনের ফসল আবাদ করছে বেড়ার আমি দেখলাম। তো আমি কী করলাম, সেখান থেকে আসার পথে আমার জুতাটা যখন আটকে গেল, তখন আমি চেষ্টা করতেছিলাম যে নুয়া জুতাটা লবো। তখন আমি নুতেই যাব, ঠিক সেই টাইমে আমার মনে পড়ে যায় সেই কথাগুলি, যে আমাদের মসজিদের যখন পড়াশোনা করতাম তখন হুজুররা বলতো যে নইলে নাকি এসব কিছু তানে আশ্রয় করে। তো সেটা শুনে আমি উঠে দাঁড়ায় গেলাম। দাঁড়িয়ে আমি কী করলাম, কানে ওই সূরাতের পড়তেছিলাম। আর এরকম ঘুটঘুটি অন্ধকার যে নিজের হাতে নিজের দেখার মতন উপায় নেই, আর আমি দাঁড়িয়ে সেরা সূরা কেরাত পড়তেছিলাম। তো সূরা কেরাত পড়তেছিলাম, তো সেটা ছিল আপনার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি পড়তেছিলাম। কারণ এই সূরাটি ছাড়া তখন আমার কাছে কোনো সূরাই মনে ছিল না, কারণ তখন এটি সূরাতুল নাস এটি মনে পড়তেছিল, আর আমি এটি কতক্ষণ পরে পড়তেছিলাম। আর এইভাবে যখন পড়তেছিলাম তখন দেখতেছিলাম যে আমার চারপাশ একদম অন্ধকার, আমার ভয়ে সিধা হাত পাও শীতল হয়ে যাওয়ার অবস্থা। আর হালকা হালকা বাতাসে যেন আমার সারা গায়ের নোম যেন দাঁড় করিয়ে দিয়েছিল সেদিন। আর
তার চেয়েও বড় কথা যে সেদিন যেন কিছু একটা পাখির আওয়াজ যেন আমার কানের কাছে ভেসে ভেসে আসতেছিল। তো সেই পাখিটা আমার কাছে খুবই অজানা পাখি হিসাবে আমি জানতাম, কারণ আমি সেই পাখিটাকে কখনো দেখেও না, আর এমনকি সেই পাখিটাকে আমি চিনি না বললেও চলে। তো আমার সাথে এইসব ঘটনাগুলো যখন ঘটতেছিল তখন আমি খুব বেশি ভয়ে আতঙ্কে চিৎকার করতেছিলাম আর কান্নাকাটি করতেছিলাম, আর কিভাবে সেখান থেকে মুক্তি পাওয়া যায় আমি সেই জিনিসটাও চিন্তা করতেছিলাম। তো আমি কিছুতেই সেখান থেকে মুক্তি পাচ্ছিলাম না বললেই চলে, কারণ আমি এখানে আমি কান্নাকাটি করতেছিলাম আর কিভাবে আসবো না আসবো আমি ভাবতেছিলাম। তো কিছুতে আমি ভেবে পাচ্ছিলাম না সেখান থেকে কীভাবে আমি মুক্তি পাবো। তো এভাবে আমার সাথে ঘটনাগুলি তখন ঘটতেছিল আর আমি ভয়ের চোটে চিৎকার করতেছিলাম আর কি করব না করব আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। আর সেই বট গাছের তলে দেখতেছিলাম যেন একটা ছোট্ট একটা আলো আমার চোখের কোণে ভাসতেছিল, কারণ দিনের বেলা সেখানে কোনো আলো দেখি না, রাত্রের বেলা যেন ছোট্ট একটা আলো যেন আমার চোখের কোণে ভাসতেছিল। আর তার চেয়েও বড় কথা যে আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না যে যখন আমার অবস্থাটা কি হয়েছিল, যে আমি ভয়ের চোটে চিৎকার মেরে উঠবো কি না আমি সেটাও ভেবে পাচ্ছিলাম না। তখন আমি শুধু এই সূরাতুন নাসই পড়তেছিলাম আর কিছুই করার ক্ষমতা আমার তখনও হয়ে উঠতেছিল না। আর আমি সেখানে বসে বসে কান্নাকাটি করতেছিলাম আর কিভাবে সেখান থেকে মুক্তি পাবো আমি সেই জিনিসটা চিন্তা করতেছিলাম। তো এইভাবে আমার সাথে ঘটনাগুলি একের পর এক ঘটনাগুলি ঘটতে থাকে। এবার তখন আমার দু চোখ দিয়ে এরকমভাবে পানি পড়তেছিল যে বলার বাহিরে। আমি যেন অঝরেই কাঁদতেছিলাম আর আমার সমস্ত শরীর যেন একদম পিছল হয়ে গেছিল, এরকমটা আমার লাগতেছিল যে আমি কি করব না করব আমি কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না। আর আমি তখন সেখানে কান্নাকাটি করতেছিলাম আর মুক্তির জন্য আমি সেখান থেকে কিছুতেই চেষ্টা করেও পারতেছিলাম না সেখান থেকে কিভাবে মুক্তি পাবো আমি কিছুতেই কিছু করে উঠতে পারতেছিলাম না, আমি শুধু কান্নাকাটি করতেছিলাম। তো এসব ঘটনাগুলোর জন্য আমার সাথে ঘটতেছিল তখন আমি কি করব সেটাও আমার ভাবনা চিন্তার বাহিরে চলে গিয়েছিল আর আমার ভাবনা চিন্তারও বাহিরে সেই ঘটনাগুলি আমার সাথে ঘটতেছিল। তো এইসব ঘটনা যখন আমার সাথে ঘটতেছিল তখন আমি ভয়ে কান্নাকাটি করতেছিলাম আর সেখান থেকে আসার জন্য অনেক চেষ্টা করতেছিলাম। তখন আমার জুতাটা কিছুতেই এর ভিতর থেকে যেন আমি মুক্তি পাচ্ছিলাম না। তখন রাত কটা বা হবে, এই 10টা 11টা নাগাদ হবে। তো তখন আমাদের গ্রাম অঞ্চলে তো মধ্যরাত আর গ্রাম অঞ্চলের সমস্ত মানুষই ঘুমিয়ে গিয়েছিল আর আমি রাস্তার মাঝখানে সেই বটগাছের তলে আমি কান্নাকাটি করতেছিলাম আর চিৎকার চেঁচামেচি করতেছিলাম যে কিভাবে আমি সেখান থেকে মুক্তি পাবো আর কীভাবে সেখান থেকে আমি আসতে পারি আমি সেই জিনিসটাই চিন্তা করতেছিলাম। তো এসব জিনিস চিন্তা করতে করতে আমি অনেকটা সময় দেখতেছিলাম যে আমার লস হয়ে যাচ্ছিল আর আমি কি করব না করব আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। আর সেখানে শুধু কান্নাকাটি করতেছিলাম আর সূরা পড়তেছিলাম। তো সূরা পড়তে দেখতেছিলাম যে হালকা হালকা যেন একটু করে যেন আলোর কোনো দিশা আমি খুঁজে পাচ্ছিলাম। তো আমার জুতাটা যে জায়গায় ছিল সেই জায়গাতেই রয়ে গেল এরকমটা আমার লাগতেছিল। তো এই জুতাটা আমি অনেকক্ষণ টানাটানি করেও ছুটাতে পারতেছিলাম না, কিছুতেই না। আর এদিক থেকে আমি সূরা পড়তেছিলাম আর নুবো না বলে আমি অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু কিছুতেই আমি নইনি, কারণ আমি জানি যে আমি নইলেই আমার সেখানে ভবলীলা সাঙ্গ করে ফেলবে, আমি এটা বেশ ভালো বুঝতে পারতেছিলাম। তো এইসব ঘটনাগুলি না আমার সাথে তৎক্ষণাৎ সেখানে ঘটতে থাকে আর আমি সেখানে কান্নাকাটি করতে থাকি আর কীভাবে সেখান থেকে মুক্তি পাবো আর কীভাবে সেখান থেকে আসবো সেই জিনিসটা আমি চিন্তা ভাবনা করতে থাকি। তো এসব ঘটনাগুলি যেন আমার সাথে ঘটেছিল ভাই, বিশ্বাস করবে না, যার সাথে ঘটছে হয়তো বা সেই বুঝতে পারবে, কিন্তু আপনারা তো বুঝতে পারবেন না, আপনারা দূরে থেকে দেখে কখনো বুঝতে পারবেন না। এত পরিমাণ কষ্ট সেদিন আমার ভিতর লাগতেছিল আর ভাবতেছিলাম যে আমি হয়তো বা কিছুদিনের ভিতরে হয়তো বা মারা যাবো আর আমি এখান থেকে হয়তো বা কোনো দিন মুক্তি পাবো না, এইসব কিছু আমার মনে রাখতেছিল। তো এভাবে যখন আমার সাথে যখন এই ঘটনাগুলি যখন ঘটতেছিল তখন আমি খুব ভয়ের চোটে আমি কান্নাকাটি করতেছিলাম আর কী করব না করব সেই সব কিছু আমি ভেবেও পারতেছিলাম না। তো এসব ঘটনাগুলি না আমার সাথে ঘটতেছিল আর তৎক্ষণাৎ আমি সূরা পড়ার মাধ্যমে দেখতে পেলাম
যে আমার পায়ে নিচ থেকে যেন এসে জুতাটা আমার পায়ে লেগে গেল। তখন আমি বুঝতে পারলাম যে এই জুতাটা লাগার কারণটা কী ছিল, আর এই জুতাটা লাগানোর উদ্দেশ্যটা কী ছিল। তখন জুতাটা যখন আমার পায়ে এসে লাগিয়ে গেল, তখন আমি একটা দৌড় দিলাম। দৌড় দিয়ে একদম আমি আইসা জুতাটা পায়ে লাগতে আমি এক দৌড় কি দিলাম, দৌড় দিয়ে এসে পড়লাম আমার বাড়ির সেই বিছার ভিতরে। পড়ার পর অনেক লোকজন আমাকে ডাক টান দিয়ে বাসায় নিয়ে যাওয়ার পরে সেখানে আমার শরীরে অনেক অনেক কিছু দিতে থাকলো, আর দিতে দিতে পানি ঢালতে তখন দেখতে পেলাম যে আমার একটু হুঁশে আসলাম। আসার পরে দেখতেছিলাম যে আমার সমস্ত শরীর জ্বরে কাঁপুনি উঠে গেল। তখন আমাকে ডাক্তারে দেখে বলল যে ওনার শরীরে এখন বর্তমানে প্রায় 105 ডিগ্রিরও জ্বরের বেশি আছে, আর একটু বেশি হলো হয়তো বা ওনার ড্রাইভার হয়ে যেতে পারে। তো এই কথা বলার পরে অনেক ওষুধ খাইলাম, আর অনেক কবিরাজি ওষুধ খাওয়ার পরে আমি একটু সুস্থ হতে না হতেই আবারও আমি শহরে ফিরে আসি। কিন্তু গ্রামে তারপরে জানি না যার কি হয়েছিল। তখন আমি গ্রামের সমস্ত মানুষের কাছে এই ঘটনাটি আমি শেয়ার করছিলাম। তখন সবাই বলছিল যে সেই বটগাছটি আজকাল থেকে পুরাতন না, সেই বটগাছটি আজকে কালকে থেকে সেটা দূষিত হয়ে পড়ে লইছে না, এমনি পড়ে লইছে না। এর এর বিশেষত এই জন্যই ছিল কারণ সেখানে নাকি অনেক বছর আগে নাকি একটা মেয়ে মারা গিয়েছিল। তো তারপর থেকে সেই বটগাছটা নাকি দূষিত অবস্থাতেই পড়েছিল। তো এসব ঘটনাটি সম্পূর্ণরূপে মানুষের কাছে বললে আমি শহরে এসে আর আমি কখনো গ্রামে যাইনি। আর এখন যাই বছর একবার দুইবার ঈদের চাঁদে বাড়ি যাই, গিয়ে সেরা কোনো রকমে থাইকে আবার চলে আসে। কারো বা দাওয়াত দিলে হয়তো বা দিনের বেলা দাওয়াতে যায়, রাত্রে দাওয়াত দিলে আর যাই না, কারণ সেই শিক্ষাটা আমার এখনও মনে রয়ে গেছে। তো গ্যাস জানি না আপনাদের কাছে এই ঘটনাটা আমি কতটুকু দিতে পারলাম আর কিরকম দিতে পারলাম। যদি ভুল ত্রুটি হয় তো অবশ্যই আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই সবাই মিলে এই ঘটনাটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার চেয়েও বড় কথা, আপনাদের জন্য এত পরিশ্রম করে ঘটনা ওঠায়, আপনারা যদি না শোনেন তা আসলে আমার খুব কষ্ট লাগে এটা বলতে নেই, কারণ হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না যে আমারও কষ্ট লাগে আপনাদেরকে ঘটনা দিলে। আপনারা যদি না শোনেন আমারও কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। এটা আপনাদেরকে আর কি বলবো। তো আরেকটা বিষয় আপনাদের কাছে আমি বলে দেওয়া ভালো যে আপনারা যে যেখানে আছেন আমার ঘটনাটি সুন্দরভাবে শুনবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আল্লাহ হাফিজ।